আজ আলোচক হিসেবে স্টুডিওতে আছেন সাবেক সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান বদিউর রহমান, আছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আপনাদের দুজনকে স্বাগত। দর্শক, আজকে আমরা আলোচনার বিষয় রেখেছি রাজনীতি, নৈতিকতা, জবাবদিহিতা। স্বাভাবিকভাবেই এই আলোচনাটি দীর্ঘদিন ধরে হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি কেন, সারা বিশ্বের রাজনীতিতেই রাজনীতিবিদদের নৈতিকতা, জবাবদিহিতার প্রশ্ন, এবং বিশেষ করে এখন জুলাই চলছে, জুলাই পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে রাজনীতিবিদরা আরো বেশি তার নৈতিক অবস্থান ঠিক রাখবেন, তার জবাবদিহিতা সাধারণ মানুষ পেতে চাইবেন, এরকম একটা আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু আসলে জুলাইটি এসেছিল। এবং 2 বছর পরে সেই আকাঙ্ক্ষার জায়গাটি কোথায় অবস্থান করছে সেটি নিয়ে আলোচনা করব। রাজনীতির যারা জোট এবং মিত্র আছেন তাদের সঙ্গে আসলে এক ধরনের সম্পর্ক হওয়ার পরে এই নৈতিক অবস্থানটি কোথায় গিয়ে দাঁড়ায়, রাজনীতির অনেক সমীকরণ নিয়ে আলোচনা করতে চাই। বাট শুরুটা করতে চাই ব্যক্তিগত একটা জায়গা থেকে। একটু আগেই যে ঘটনাটি ঘটেছে, আমি শুরুটা করতে চাই জনাব বদিউর রহমান আপনাকে দিয়ে, যে নৈতিক স্খলনজনিত কারণে জামায়াত ইসলামের একজন এমপিকে কিছুক্ষণ আগেই তার দল থেকে সাংগঠনিক তদন্তের পরে বহিষ্কার করা হয়েছে। এখন তারপরেই প্রশ্নটা আসে যে তার সংসদ সদস্য পদ থাকা না থাকা নিয়ে এক ধরনের আগেই ছিল যে এই অভিযোগ ওঠার পর থেকে, কিন্তু সেরকম কোনো সুস্পষ্ট নির্দেশনা নেই। আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের আইন কি বলে, মানে আপনার যদি কোনো আইডিয়া থেকে থাকে যে এরকম অবস্থানে তার কি, যেহেতু জামাতও বলেছে তারা নির্বাচন কমিশনকে এটি জানাবে, তারপর কি তিনি আসলে সংসদ সদস্য থাকতে পারবেন কিনা? আইনের প্রশ্ন উঠলে তো এটা একটু গভীরে যেতে হয়। সেটা হইল, রাজনৈতিক দল যদি নির্বাচন কমিশনকে যাদের মাধ্যমে উনি নির্বাচিত হয়েছেন, যাদের টিকিটে তারা জানায়, তাহলে তো তিনি সংসদ সদস্য থাকতে পারবেন না। আর তারা যদি সেটা না জানিয়ে এটাকে চেপে থাকতে চায় কিংবা বৈরিতে না যায়, তাহলে তখন নির্বাচন কমিশন নিজের থেকে এগুলো নিয়ে সুমোটো চিন্তা করবে। কারণ রাজনৈতিক কারণে নৈতিক স্খলনটা নিয়ম মাফিক ওটাতে পুনরায় থাকতে পারে না, এটা নিজের থেকে সরে যেতে পারে, এটা হলো সবচেয়ে উত্তম। কিন্তু আমরা রাজনৈতিকদের এই জাতীয় অবস্থান তো আগে দেখেছি, দেখি নাই তা নয়। যেমন প্রেসিডেন্ট এরশাদেরও তো এরকম ঘটনা ছিল, বিভিন্নভাবে উঠেছে। তারপরে শেষের দিকে বিয়ে শাদী নিয়ে কার বউকে নিয়ে আসলো, ওই যে জিনাত মোশাররফনাকে নিয়ে আসলো, মেরিকে নিয়ে কথা উঠলো। তারপরে সেটা তেমন বেশি হালে পানি পায় না, কারণ ক্ষমতার দাপটে যেভাবে সেটা ছিল। আপনি বাইরে দেশে যদি দেখেন, তাইলে এই যে এখন প্রেসিডেন্ট ট্রাম্প, তার তো জরিমানাও দেওয়া লাগছে। একজনকে এরকম নৈতিক স্খলনজনিত সে মামলা টামলা করে যৌন হেনস্থা সেই জন্য তাকে টাকা দিতে হইল না, দিয়েছে। ইট ডিফেন্স কোথায় কে এই জিনিসটাকে কত গুরুত্ব হিসেবে নেয় আর কি। যেমন এর আগেও আমরা এই কথাগুলো শুনেছি যে উনি হয়তো সোনারগাঁতে হেফাজতের একজন মামুনুল হক, ওনাকে নিয়ে কথা উঠেছে, সংসদে উনি একটা ব্যাখ্যাও দিয়েছেন। তো আমাকে আরেকটি বিষয়ে একবার এই জাতীয় একজনের বিষয়ে প্রশ্ন করছিল যে কোন জুলাই যোদ্ধার টাকা নিয়ে তার বাপ বিয়ে টিয়ে করেছেন। আমি এটা কোনো ইস্যু না, জাতীয় পর্যায়ে আলোচনা করার মতো গুরুত্বপূর্ণ বিষয় এটা নয়। আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, এগুলো পার্সোনাল স্ক্যান্ডাল থাকতে পারে। এগুলো নিয়ে আমার মনে হয় ন্যাশন ওয়াইড বেশি রকমের কথা আমাদের বলা না বলাই ভালো। এটা যার দলের ব্যাপার তিনি দেখবেন, এবং নির্বাচন কমিশন দেখবে, জাতীয় সংসদ দেখবেন। কিন্তু সেইগুলো রাজনীতিতে এগুলো ঘটে। এই যে আপনার ধরেন আগে যে 1/11 সময় একজনকে একজন ল্যাং মারতে চেষ্টা করছে রাজনৈতিকভাবে, সেটা কি নৈতিক স্খলন ছিল না? সেটাও কিন্তু পলিটিক্যালি ধরতে গেলে এটা কঠিন নয়, দল বদলায়। সেই সময় বিএনপির যারা ছিল, এই যে আমি এর আগে বলেছি সাইফুর রহমান সাহেব, মান্নান ভূঁইয়া, এমনকি এখন যিনি এসপির হাসিউদ্দিন সাহেব, তারা বেগম খালেদা জিয়াকে আউট করার চেষ্টা করেছে না? এটাও কিন্তু নৈতিক স্খলন হবে। আপনি ওই দলে থেকে দল ভাঙার চেষ্টা করলে সেটা নৈতিক স্খলনের মধ্যে আমি বিবেচনা করি। কারণ আপনি রাজনীতিরও তো একটা বৈশিষ্ট্য আছে, আপনি দল ছেড়ে রিজাইন করে চলে আসবেন, দ্যাটস ডিফারেন্ট থিং। আপনি দল করবেন না। যেমন মাহমুদুর রহমান মান্না চলে আসছে, অন্য দলে আসছে। তারপরে যাইয়া এলডিপির কর্নেল ওলি চলে আসছেন অন্য দলে, এভাবে বদলাবেন। কিন্তু ওই দলের মধ্যে ষড়যন্ত্র করে আপনি নেতাকে মানবেন না, যাবেন, সেটা কিন্তু এটাও রাজনৈতিক নৈতিক স্খলনের মধ্যে। আমরাও সামগ্রিক বিষয়টা ওইভাবেই রেখেছি। জি, ব্যারিস্টার ফুয়াদ, একটা বিষয় জানতে চাই, 70 অনুচ্ছেদ অনুযায়ী কোনো সংসদ সদস্য যদি স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করেন অথবা তিনি তার দলের বিপক্ষে ভোট দেন, এই দুটো ব্যাপার আছে।
এই ক্ষেত্রে আসলে মানে কি হতে পারে, এটুকু একটু আলোচনা করে আমরা মূল আলোচনায় যেতে চাই। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে ক্ষমতা, দুর্নীতি, নৈতিক স্খলন, এই জায়গাগুলো খুব ইন্টারকানেক্টেড। আমরা যারা ইতিহাসে আপনার ইবনে খালদুনের লেখা পড়েছি, আল মুকাদ্দামা, স্যার নিশ্চয়ই পড়েছেন, হিস্টোরিক্যাল জায়গা থেকে আমরা সবসময় দেখেছি যে এটা খুব কাছাকাছি একসাথে অপারেট করে আর কি। তো সেই জন্য হচ্ছে যে স্খলনটাকে আপনি আসলে কিভাবে দেখবেন, একটা হচ্ছে যে আমরা ভোটাররা, জনগণ সবসময় জনপ্রতিনিধিকে একটা উচ্চ চরিত্রের, উচ্চ আচরণ, মান, মর্যাদায় দেখতে চায়, যদিও সেই জনগোষ্ঠী নিজেই সেই অন্যায় স্খলনের সাথে জড়িত। দেখবেন ট্রাম্পের কথা বলেছেন, ফ্রি মিক্সিং, নাইট আউট, দেখা হইলো, বেডে চলে গেল কয়েক ঘন্টার ভিতরে, খুবই কমন জিনিস। আমি লম্বা সময় ইউরোপে ছিলাম, এটা খুবই নর্মাল একটা ব্যাপার। তো কিন্তু ট্রাম্প যখন এই কাজ করে বসছে, যখন সে প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হয়ে গেছে, পরপর দেখলাম 15 জন নারী প্রেস কনফারেন্স করে বলতেছে সে আমাদেরকে অ্যাবিউজ করছে। স্যার একটা এক্সাম্পল দিয়েছেন, সে হচ্ছেন একজন প্রফেশনাল বেশ্যা, প্রস্টিটিউট, তার কাছ থেকে সার্ভিস নিয়েছে, টাকা পে করে নাই। এইটার অভিযোগ আরো কিছু বিলায় ঝিলায় তারপরে সে মামলা করলো, মামলা করে সে কম্পেনসেশনে নিয়েছে। এখন আপনার মনে আছে যে এই যে বিখ্যাত মুভির টার্মিনেটরের নায়ক আর্নল্ড শোয়ার্জনেগার যখন আপনার ইলেকশনে গেল ক্যালিফোর্নিয়াতে গভর্নরে, দেখবেন কি পরিমাণ সেক্স স্ক্যান্ডালের নিউজ আসছে, ক্ষমতায় আসছে। এখন প্রশ্ন হচ্ছে বিল ক্লিন্টন যখন প্রেসিডেন্ট, মনিকা লিওনিস্কির সাথে তার যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন, অ্যাফেয়ারের সম্পর্ক আসছে, তাকে পার্লামেন্টে, কংগ্রেসে ইমপিচ পর্যন্ত করা হয়েছে। এখন এই বিষয়গুলোকে আসলে আমরা কিভাবে দেখবো? একটা হচ্ছে প্রত্যাশার জায়গা, যে আমরা চাইবো আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা এই মানটা রক্ষা করবেন, এবং সেটা যদি সংসদ সদস্য হয়, এটা সর্বোচ্চ ফোরাম রাষ্ট্রের, সেখানকার সদস্যদের ব্যাপারে আমরা এই আচরণের একটা মানদণ্ড দেখতে চাই। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কি শুধুমাত্র নারী ঘটিত বিষয় হলে মানদণ্ড নষ্ট হবে? আপনি সিঙ্গাপুরে গিয়ে, ফিলিপাইনে গিয়ে আপনি অন্যায় কাজগুলো করছেন, আপনি কাঠমান্ডুতে যাচ্ছেন, ব্যাংককে যাচ্ছেন, বহু রাজনীতিবিদদের এই চরিত্র সম্পর্কে আমরা জানি, দিল্লিতে যাচ্ছেন, এই ঘটনা সম্পর্কে জানি, আমলাদের, গণমাধ্যম ব্যক্তি। তো এই যে বিশাল চরিত্রের স্খলন, এটার প্রত্যেকটাকে কি আপনি ইনভলভ করবেন কিনা এটার সাথে? দ্বিতীয়ত হচ্ছে এর বাইরে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের ব্যাপারে তো এই আচরণের কথা বারবার আসে। তাহলে প্রশ্ন হচ্ছে যে জামাত ইস্যু যখন আসছে, অথবা মামুনুল হক সাহেবের বিষয়টা যখন আসলো, তখন কি গণমাধ্যম, সুশীল সমাজ কি ডিসপ্রপোর্শনেটলি এটাকে হাইলাইট করেছে? এটা কি প্রয়োজন ছিল কিনা? আপনি জনপ্রতিনিধি, প্রাতিষ্ঠানিকভাবে এটাকে অ্যাড্রেস করেন যে হ্যাঁ, একজন সংসদ সদস্যের এই মান নিয়ে আমরা সন্তুষ্ট না। তাহলে এটা কি করতে হবে? একটা হচ্ছে দলের উপরে প্রেসার ক্রিয়েট করা, আপনারা দলীয় কাঠামোর ভিতরে একটা ব্যবস্থা নেন। তারা কারেক্টলি করেছে জামাত। এর আগে আপনি দেখেছেন শিবিরের এক নেতাকে নিয়ে কুমিল্লার ব্যাপক হয়েছে, তারা ইনভেস্টিগেশন করেছে, দল থেকে বহিষ্কার করেছে। অন্যান্য দলগুলা কেউ করেছে কিনা? বিএনপি, আওয়ামী লীগের এই নৈতিক স্খলনের তো শত শত এক্সাম্পল আপনি জানেন, আমরা সবাই জানি, কাউকে দল থেকে বহিষ্কার করা হয়েছে কিনা? নৈতিক স্খলনের কি দুর্নীতি একটা বড় স্খলনের জায়গা না? নিশ্চয়ই। এই পার্লামেন্টে প্রায় 100-এর কাছাকাছি ব্যাংক্রাপ্ট আপনার ডিফল্টার আছে, যাদের বিরুদ্ধে মামলা করেও লাভ হয় নাই। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সাহেব বলেছে, আমি বিএনপি নেতাদেরকে চেষ্টা করেছি এইটাকে কোনোভাবে রিস্কেজুয়াল করে দিয়ে তারা নির্বাচনটা করতে পারে কিনা, কোর্ট চেষ্টা করেছে বিএনপিকে অ্যাকোমোডেট করা যায় কিনা। তাহলে এইটা কি নৈতিক স্খলন না, যে আপনার দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে যারা ভোট চাইতে যাচ্ছেন? তাহলে আমরা যেটা দেখতে চাই, আমরা ইউরোপ, আমেরিকাতে দেখেছি আপনার পার্লামেন্টের একটা কোড অফ কন্ডাক্ট আছে, এথিক্স কমিটি বলে এটাকে, যে আপনি সেখানে যে কোনো নৈতিক স্খলনকে অ্যাড্রেস করতে পারবেন। এইরকম কোন এথিক্স কমিটি বাংলাদেশের পার্লামেন্টে আছে বলে আমি জানি না পার্সোনালি আর কি। তাহলে একটা হচ্ছে আমাদের প্রত্যাশার জায়গা, দ্বিতীয়ত চাই প্রত্যেকটা দল নিজস্ব অ্যাকোমোডেশনের মধ্য দিয়ে এটাকে অ্যাড্রেস করবে। এরপরে থার্ড হচ্ছে পার্লামেন্ট দেখবে যে এথিক্স কমিটিতে কোনো কোড অফ কন্ডাক্ট মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে তার ভঙ্গ হয়েছে কিনা, হয়ে থাকলে তারা এটা অ্যাড্রেস করবে। এরপরে কাজ হচ্ছে কোনো ফৌজদারি অপরাধ হলো কিনা এই পুরোটা ঘটনার ভিতরে। একটা হচ্ছে যে কাজটা অসুন্দর, আপনার কাছে অসুন্দর কাজ মানে কিন্তু আপনার বেআইনি কাজ না। আপনি একটা ছোট, আপনি আপনার বয়সের অনেক দূরত্বের ভিতরে একটা বিয়ে শাদী করলেন, আপনি এটাকে সামাজিকভাবে বলতে পারবেন যে কেমন হইলো, নাতির বয়সে একটা মেয়েকে বিয়ে করেছে, এটাকে আপনি কথা বলতে পারবেন। কিন্তু আইন তো বলছে যে কোনো অ্যাডাল্ট ইভেন বিয়ে করতে হবে না, কনসেনচুয়াল সেক্সের
অপশনও তো এই দেশে আছে, প্র্যাকটিস করতেছে, ওয়াইডলি প্র্যাকটিস করতেছে। এবং সেইখানে রেপ হবে কিনা এইটার তর্ক আছে। পৃথিবীর বিভিন্ন দেশ ওয়েস্টার্ন জুরিসপ্রুডেন্স এখানে অনেক দূর এগিয়ে গেছে, আমাদের জুরিসপ্রুডেন্স এত লিবারাল না এই জায়গাটাতে। তাহলে সেই জায়গাতে আমাদের বিবেচনা করা দরকার যে প্রতিষ্ঠান আকারে এই ঘটনাগুলোকে আমরা কিভাবে অ্যাড্রেস করব। এরপরে অনেকগুলো ঘটনা এখানে ঘটে গেছে। একটা হচ্ছে রাইট টু প্রিভেসি। সংবিধান আমাদেরকে দুই ধরনের রাইট দিয়েছে। একটা হচ্ছে যে আপনি আপনার পার্সোনাল লাইফে কি করবেন না করবেন এটা গ্যারান্টিড, এটা নিয়ে কেউ ইনট্রুড করবেন না, আপনি জানলেও রিপোর্ট করবেন না আমি কি করছি পার্সোনাল লাইফে, প্রাইভেট লাইফে। অতএব এই যে কাজটা করেছে এই কাজটা তো একটা সিরিয়াস ইন্ট্রুশন হয়েছে রাইট টু প্রাইভেসির। এখন এই লোক নিজেই তো রাষ্ট্রের কাছে প্রোটেকশন চাইতে পারে যে আমার প্রাইভেসি রাষ্ট্র দিতে ব্যর্থ হয়েছে, যারা যারা লঙ্ঘন করেছেন তাদেরকে আইনের মধ্যে আনেন। বনাম অন্য একটা আইন আছে, সেটা হচ্ছে কখনো কখনো রাষ্ট্রের প্রাইভেসি ব্রেক করা, ব্যক্তির প্রাইভেসি ব্রেক করা যায়। এই জন্য দেখবেন সারা পৃথিবীতে হুইসেল ব্লোয়িং অ্যাক্ট আছে। কখন করা যায়? যখন একটা প্রাইভেট ম্যাটার রাষ্ট্রের নিরাপত্তার প্রশ্নে জড়িয়ে যায়। প্রফিউম অ্যাফেয়ার্স আছে আপনার পশ্চিমে খুব বিখ্যাত স্ক্যান্ডাল, সেখানে একজন রাশিয়ান স্পাইকে এমপি পিএস হিসাবে রেখেছেন। এতটুকু অভিযোগ আসে নাই যে সেই এমপি দেশের কোনো গুরুত্বপূর্ণ তথ্য সোভিয়েত ইউনিয়নকে পাচার করেছে কিনা, কিন্তু পিএস হিসাবে রেখেছেন এই সন্দেহেই তাকে রিজাইন করতে হয়েছে। ডেমোক্রেটিক পার্টির অফিসে আপনার সেই 60s আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন আড়ি পাতার মেশিন বসিয়েছিল, পরবর্তীতে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে, প্রেসিডেন্টকে রিজাইন করতে হয়েছে। এত সিরিয়াস স্ক্যান্ডাল হয়েছে আর কি। তাহলে আপনি এই যে রাইট টু প্রাইভেসির কতটুকু মর্যাদা এখানে রেখেছেন? এমপি সাহেব কি এমন কোনো কাজ করছিল যেই কাজের মধ্য দিয়ে জাতীয় নিরাপত্তা হুমকির সম্মুখীন হচ্ছে, অথবা আমার জনস্বার্থ, আমার আপনার নাগরিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, যে কারণে রাষ্ট্রকে এখানে ইনক্লুড করতে হবে? যেমন দেখবেন জঙ্গিদের প্রান্তিক চিন্তা যারা করে, অথবা ধরেন এখন যারা আওয়ামী লীগের হয়ে বিভিন্ন জায়গায় উচ্ছৃঙ্খলা বিশৃঙ্খলার চেষ্টা করছে, তাদের ফোনে আড়ি পাতার চেষ্টা করছে না গোয়েন্দা সংস্থা? কেন করছে? করছে তার প্রাইভেসি লঙ্ঘন করছে টু দ্য এক্সটেন্ট যে এখানে জাতীয় নিরাপত্তা হুমকির মধ্যে পড়ে গেছে। তাহলে আমাকে মানে এই ধরনের অপোজিং অনেকগুলো বিষয় মাথায় রেখে বিষয়টা অ্যাড্রেস করা দরকার। এটাকে যদি গসিপ আইটেম হিসেবে অ্যাড্রেস করেন তাহলে কোনো দলের সামনের সারির নেতারা কিন্তু মাফ পাবেন না, মাথায় রাখা দরকার। আজকে মনে করতেছেন আপনি জামাতকে সাইজ করে ফেলতেছেন, হুজুর পার্টি, ইসলামী দল বেশি বেশি ধর্মের কথা কয়, নৈতিকতা কয়, আজকে নিজে ফাঁদে পড়ছে। ফাঁদে কিন্তু আপনারা পড়ে আছেন। সে কিন্তু দৃষ্টান্ত এক্সাম্পল করছে তার এমপিকে সিটিং সিনিয়র লিডার পার্টির দল থেকে বহিষ্কার করেছে। কয়টা দলে আপনি পাবেন মোরাল স্ক্যান্ডালের কারণে দল থেকে বহিষ্কার করা হয়েছে? অতএব ঘটনাটা খুবই অপ্রত্যাশিত, বাট দলকে আমরা সাধুবাদও জানাই, খুবই সুইফটলি অল্প সময়ের ভিতরে সিদ্ধান্ত নিয়েছেন। ওকে, বদিউর রহমান, এই ওয়াইডলি যখন আমরা নৈতিকতার কথা বলি, আমি শুরুতেই বলছিলাম যে বাংলাদেশের রাজনীতিতে আমরা গত 5 আগস্ট দেখেছি, এবং তার পেছনে কিন্তু অন্যতম কারণ হচ্ছে গিয়ে যে রাজনীতিবিদ যারা ছিলেন, বিশেষ করে ক্ষমতায় ছিলেন, তাদের নৈতিকতা ছিল না, জবাবদিহিতা ছিল না, ওয়াইডলি চিন্তা করলে একদম মৌলিক জায়গাতে। এখন আন্দোলনটা শুরু হয়েছিল কিভাবে, তার আপনার নিজস্ব ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু আপনি কি মনে করেন যে 5 আগস্ট পরবর্তী যে রাজনীতি বাংলাদেশে, সেখানে আগের তুলনায় নৈতিকতা এবং জবাবদিহিতা ফিরে এসছে? ধন্যবাদ। আসলে এগুলা নির্ভর করে কিছুটা কপালের উপর, কিছুটা রাজনৈতিক ফায়দার উপর নির্ভর করে। আপনি এই এখন যেটা ঘটলো এটাকে আপনি কতটুক লাইন লাইনে নিয়ে আসবেন, রাজনৈতিক বেনিফিটের জন্য অন্য যারা এদেরকে দমাইতে চাইবে এই পার্টিকে বা যে পার্টির এমপি তাকে, তখন সেটা বড় করে দেখা দেবে। আর যদি আপনি মিনিমাইজ করতে চান তাহলে তখন বড় হবে না, সব জায়গায় এবার নির্দেশ যায়। নৈতিক স্খলনের কথা বললে তো আপনার সংসদে যে বুয়া বিল নিয়ে না খেয়ে বাউসার করে বিল নিয়ে নিত, আমি তো সংসদে চাকরি করেছি, ওইটা নৈতিক স্খলন না? তারপরে নৈতিক স্খলনে আপনার যে প্রচুর পরিমাণে টাকা নিল চিকিৎসার কথা বলে, পরে ধরা খেলো, পর টাকা ফেরত দিলেন, একবারে বড় কর্তা ফেরত দিলেন, সেটা নৈতিক স্খলন না? হ্যাঁ, মরে গেছে সেটা ভিন্ন জিনিস। তারপরে ধরেন আমি নিজে যখন টেন্ডারে আটকাইলাম, বললো যে ঈদের সময় মেহমানদারি করার জন্য টেবিল চেয়ার প্যান্ডেল হয়েছে, চামচ কাটা চামচ খাওয়া দাওয়ার বিল হইল। আসলে পরে আমি পার্সোনালি অন্যভাবে একটু তদন্ত করাইলাম, দেখলাম যে বোগাস, সেখানে কোনো প্যান্ডেলও হয় নাই, কোনো খাওয়া দাওয়া হয় নাই, ঈদের কোনো অনুষ্ঠানও হয় নাই, কিন্তু বিল আসছে সেটার নামে। আমি আটকাইলাম। আটকানোর পরে 2 সপ্তাহ যখন আরেকজনকে বললাম একটু খোঁজ নিয়ে, আমি তো যথেষ্ট খোঁজ নিয়েছি, এটা হয় নাই, তখন ওই টেন্ডারের লিমিটটাও আমার
ক্ষমতায় ছিল। পরে দেখি কন্ট্রাক্টর চলে আসলো। কন্ট্রাক্টর এসে বললো, স্যার আপনি নতুন আসছেন, বুঝেন না তো, কোরবানির গরু কিনছি না ওনার জন্য, সাহেবের জন্য কোরবানির গরু কিনছি না, তো কোরবানির গরুর বিল কি করা জানি, তখন এটা করতে হয়। তো এরপরে যখন আমি সই করলাম না, আমার পাওয়ার সিরিজ বড় হয়ে গেল। আমাকে ডেকে বলা হলো যে আপনি এডিশনাল সেক্রেটারি, 2 লাখের নিচের টেন্ডার দেখা তো আপনার জন্য মানানসই হয় না, আপনি 2 লাখের উপরে। ওই 2 লাখের নিচের গুলা ওই কন্ট্রাক্টে ছিল নুরুজ্জামান সাহেব, ঢাকার বিভাগীয় কমিশনার, এডিশনাল সেক্রেটারি, ওনাকে দিয়ে দিল। তারপর ওই বিল পাস হইল। তো অতএব এগুলো নির্ভর করবে, এটা বয়সে যেটা বললেন, বিকারুন্নেস সানুনের একটা বালিকা নিয়ে এরকম একজন ম্যানেজমেন্টের সদস্যের এটা আসছে না, তো উনি তো এটা ডিফেন্ড করছেন, মেয়ে ওটা বলেছেন। না স্যার, আমি বলছিলাম যে আপনি কোনো পরিবর্তন হয় নাই, পরিবর্তনের কথা বলেন, কোনো পরিবর্তন হয় নাই, পরিষ্কার। কারণ জুলাই মুভমেন্টের মধ্যে যেটা সাম্য এবং নৈতিকতা নিয়ে যেসব কথা আসছিল, যারা করেছে তে দেমসেলফ সেই সাম্য রাখে নাই, সেই বৈষম্যহীন রাখে নাই। কারণ ছাত্ররা তো এসেই তখন পাওয়ারের জন্য ক্ষমতায় চলে গেছে, প্রেশারগুলো সে থাকে না। আমি তো ওদের মিটিংয়ে, এই যে পরে যে দলটা হইল জানাফা, যেটা জাতীয় নাগরিক পার্টি, ওদের মিটিংয়ে শুরুর আধা ঘন্টা আগে গিয়েছি, শেষ হওয়ার আধা ঘন্টা পরে এসছি। একেবারে ফার্ম গেট পর্যন্ত হেঁটে দেখছি, উত্তর দিকে ক্রিসেন্ট লেকের মাথা পর্যন্ত দেখেছি, সারাক্ষণ ছিলাম। এমনকি আমাদের রাজনৈতিক অন্য দলের বড় নেতারা যাওয়ার আগে আমি পৌঁছারও আরও 45 মিনিট পরে মাহমুদুর রহমান মান্না পৌঁছছে সেখানে। তো দেখে আমি যেটা দেখেছিলাম আমার খুশি লেগেছিল, এই জন্য যে ইয়াং জেনারেশন টোটাল অডিয়েন্সের মধ্যে আমি দেখলাম 40+5%ও নাই। আমার ভালো লাগলো, কারণ আমি 11 সালে একটা কলাম লিখছিলাম যে আমরা প্রয়োজন রাজনৈতিক তৃতীয় শক্তি, এবং নাম ধরেই লিখছি, ওগুলো তো ছাপানো হয়ে গেছে বইতে, যে আমরা হাসিনা খালেদার জগদ্দল ফাতর থেকে মুক্তি চাই। তো এই তৃতীয় শক্তিটা আমি তখন ওয়েলকাম করছিলাম, কেমন। কিন্তু পরে যেটা ঘটলো তখন তো এখন আর ওয়েলকাম কি, সেটা ঘটে গেল। অতএব পরিবর্তন এখন হয় নাই, পরিবর্তন হয় নাই। এবং এই আমলে যে হঠাৎ করে যে ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একজন প্রশাসক দিল এজাজ নাকি নাম, তা আমি অন্তর্বর্তী সময়, জি অন্তর্বর্তী সময় আমি বললাম যে নাম তার এজাজ ঠিক থাকে না মেজাজ। উনি হয়ে আমাদের ওইখানে নিরাপত্তার জন্য তারা আলাপ টালাপ করে গার্ড রাখছে, 2টা গেট দিল, 5 এসে বুলডোজার দিয়ে গেট ভাঙিয়ে ওটা বিক্রি করে ফেললো। আরে 1.5 লাখ টাকা 2 লাখ টাকা খরচ করে গেট করলো, আপনি নোটিশ দিবেন, এরা সরাই নেবে যদি জনগণের অসুবিধা হয়, ভেঙে ফেললো। তো এগুলা নৈতিকতা না, এগুলা নৈতিকতা। রাজনৈতিক ফায়দার জন্য যদি কেউ কিছু করতে চায় তাহলে সেই জিনিসগুলোর কালারিংটা বেশি হয়, এগুলা খেয়াল রাখবেন। এবং জুলাই আন্দোলন নিয়ে আমি নিজেও বলি, বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা আন্দোলন, যে কোটা নিয়ে আমার 2008-এ প্রথম লেখা শুরু, প্রথম লেখা যুগান্তরের কলমে এই কোটার বিরুদ্ধে লেখা, কয়েকটা লেখা লিখেছি। এই কোটার থেকে 85 পা কেটে এটা হইল। এর মধ্যে পরে রাজনৈতিক ফায়দার জন্য আন্দোলনে এরা তাবা গরম করলো, রাজনীতিকরা সব যোগ হয়ে রুটি সেঁকে ফেলল। আর এদের তো কোনো ইয়ে ছিল না, এই যে ছাত্ররা আন্দোলন করলে তারা রাজনৈতিক দল করবে, ক্ষমতায় আসবে, সেরকমটা তাদের আন্দোলনে ছিল না। ওই ইউনূস সাহেব তাদের নিয়োগকারী বলছে, নিয়োগকারী বললো যে ওরা একটা দল করতেই পারে, এইসব বলে টলে দিলে পাস এসে গেল। তাহলে নৈতিকতা যেটা বললেন এখনো সেটা আগে অধরা, জি। বরং একটা বলি, আমি পার্সোনালি যেটা হলাম, বরং সেটা আরো লোপ পেয়েছে, মানিতা কমে গেছে। আমার বাসার সামনে রাস্তায় আগে একটু তাকাইলে ছেলেরা চলে যেত, এখন ওপেন দুপুরবেলা বাচ্চা ছেলেরা মেয়েরে জড়াই ধরে হাঁটতেছে, ভয় কিছু বলতে পারি না। একদিন সকালে মাত্র বললাম, সেটাও নৈতিকতা, বললাম যে এই 7টার সময় বাসার সামনে বসে, ফুটপাতে বসে একটা বড় ছেলে একটা বড় মেয়ে, দুজনই অ্যাডাল্ট, তারা এটারে এই ঠাক্করদের ওটারে এটাদের মডার্ন প্রেম প্রীতি ভালোবাসা। আমি শুধু একটু ইঙ্গিত দিলাম, একটু আস্তে কথা বলো। এটা বললাম কেন, সে ছেলে আপনার এত সংকীর্ণ কেন, আপনার মন এত ছোট কেন, আমরা ইউনিভার্সিটি পড়ি, উই আর অ্যাডাল্ট। আমি ভয় পেয়ে গেলাম, আমার কাছে কেউ আসতেছে না, তাড়াতাড়ি নাতি নাতনি স্কুলে নেবো, তো গাড়ির সামনে বললেন যে বাবা আমি একটু স্কুলে যাবো, চলে গেলাম। জি, ব্যারিস্টার ফুয়াদ, এখানে 2টা মেজর পয়েন্ট আসছে। প্রথমটা দিয়ে শুরু করি, যে জুলাইয়ের পরে রাজনীতিবিদ, সরকার কিংবা ক্ষমতা কাঠামোকে প্রশ্ন করার যেই আকাঙ্ক্ষা ছিল যে মানুষ এবার বুঝি প্রশ্ন করতে পারবে, আপনি বারবার আপনার বক্তব্যে বা কথায় সবসময় বলেন যে প্রশ্ন করতে হবে, ক্ষমতাকে প্রশ্ন করতে হবে। বদিউর রহমান যেটা বললেন যে এই আকাঙ্ক্ষা যারা বাস্তবায়ন করলো কিংবা এটাকে উস্কে দিল, তারাই যখন তাদের নৈতিকতা নিয়ে প্রশ্ন ওঠে তখন আসলে মরালি
সাধারণ মানুষ আর ওই সাহসটা পায় না, যে আশা উঠেছিল সেটা নিবে গেছে। আসলে কি কারণ এইটা? না হলে এখনো কেন আসলে ভয়ের সংস্কৃতি যদি থেকে থাকে সেটা কেন থাকবে? দেখেন, একটা বিষয় হচ্ছে যে জনগোষ্ঠী হিসেবে আমরা নিজেরা স্বশাসন করছি এমন সময়টা কিন্তু 80 বছর, 47-এর আগে মোটা দাগে এই জনগোষ্ঠী, আমার যে এই যে বাংলার বঙ্গীয় যে দ্রাবিড় জনগোষ্ঠী, তারা নিজেরা নিজেদের এলাকা শাসন করে নাই। ভারতবর্ষ তাই হিস্টোরিক্যালি আপনি দেখবেন মধ্য এশিয়া থেকে আসছে, পার্সিয়া থেকে আসছে, তুরস্ক থেকে, সেন্ট্রাল এশিয়া থেকে আসছে, আফগান থেকে আসছে, অথবা এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে গেছে, গিয়ে গিয়ে তারা শাসন করেছে। মানে আপনি যখন হাজার হাজার বছর ধরে শাসিত থাকবেন, অন্যের দ্বারা শোষিত হবেন, তখন হয় কি যে আপনি শাসক গোষ্ঠীর আচরণের মতো করে আচরণ করতে পারবেন না। এবং এইটা আমরা নিজেরা কখন বুঝেছি না, আপনার যখন বাইরে গিয়েছি, ইউরোপে গিয়েছি, আমরা দেখলাম যে আমাদের বয়সের ছেলে মেয়েরাই ভিন্ন রকম করে সবকিছু ভাবতে পারে, আমরা পারি না। আমাদের সে কনফিডেন্স তৈরি হয় না। একটা ভালো দোকানে গিয়ে কথা বলবো কিভাবে, একটা রেস্টুরেন্টে গিয়ে অর্ডার দিব কিভাবে, একটা একটা লাইন জায়গাতে কিউ করতে হবে, সেখানে আপনি কিভাবে কথা বলবেন, এক জায়গাতে প্রশ্ন করা, প্রতিবাদ করা। পরবর্তীতে দেখলাম যে প্রতিবাদ করাটা তারা স্কুলে শেখায় বাচ্চাদেরকে, কিভাবে প্রতিবাদ করতে হবে। 5টা ব্রিটিশ ভ্যালুস বলে আর কি, 5 ব্রিটিশ ভ্যালুস, যে এইগুলো হচ্ছে একজন নাগরিক আকারে তোমাকে এই মূল্যবোধগুলো মেনে চলতে হবে। না মানলে, অন্যরা না মানলে তোমাকে প্রতিবাদ করতে হবে। কিভাবে প্রতিবাদ করতে হয়, কিভাবে ব্যানার করতে হয়, ফেস্টুন করতে হয়, প্রতিবাদ করতে হবে, কোন জায়গায় দাঁড়াইতে হবে, আইন মান্য করা যাবে না, কোথায় গিয়ে স্মারকলিপি দিতে হবে, রাষ্ট্র কাঠামো এগুলো শেখায়। এখন আমাকে তো কোনোদিন শেখায় নাই, আমি প্রতিবাদ করতে কিভাবে শিখেছি? দেখে দেখে, কিভাবে বিএনপি আওয়ামী লীগ মারামারি করে, কিভাবে গুলি করে, কিভাবে অস্ত্র রাখে, কাকে চটথাপ্পড় মারতে হয়, কিভাবে এলাকা থেকে চাঁদা তুলতে হয়, এগুলো আমরা দেখেছি। তাহলে এই যে একটা পলিটি, জনগোষ্ঠী, রাজনৈতিক সম্প্রদায় আকারে গড়ে উঠবার যে লড়াই, সময়, এটা আসলে আমাদের এখনো হয়নি তো। এবং আমাদের জনগোষ্ঠীকে যারা নেতৃত্ব দিয়েছেন গত 5 দশক অথবা যদি 8 দশক বলেন, 47 থেকে, কখনো কি তারা ভেবেছেন যে এত সময় কেন লাগবে আপনার শতভাগ মানুষকে শিক্ষিত করতে? 80 বছর লেগে গেল। আপনার দেশের এখন অধিকাংশ মানুষ লেখাপড়া জানে না, যদি আপনি বলছেন 28-30 ভাগ বাকি আছে, বাকিরা শিক্ষিত হয়ে গেছে। বাট আপনি ম্যাট্রিক ইন্টার পাশ করা ছেলে মেয়েদেরকে দেখেন, অলমোস্ট কেউই শুদ্ধ ভাষায় বাংলা বলতে, লিখতে, পড়তে পারবে না, অধিকাংশ। এই জন্য দেখবেন যে গোল্ডেন হাঁস পেয়ে বিশ্ববিদ্যালয় বুয়েটের ভর্তি পরীক্ষাতে কি আবার সবাই ফেল করতেছে, 10%ও পাশ করে না। তাহলে এই যে আমার বহু শত শত বছরের মানে প্রজা হিসাবে থাকার যে চরিত্র, এই চরিত্রটা এখনো আমাদের ভেতরে পরিবর্তন হয়নি। দেখবেন একজন এমপি দেখলাম স্পিকারকে বলতেছে, হাফিজ ভাই 2টা মিনিট, মানে হাত তুলে হাত জোর করতে হচ্ছে কেন? এটা কিসের ল্যাঙ্গুয়েজ? আপনি তো ইলেক্টেড মেম্বার অফ দ্য পার্লামেন্ট, আপনি তো হাত জোর করার কিছু বিষয় নাই তো এখানে। এখানে রুলস অফ প্রসিজিওরে বলে দেওয়া আছে আপনার কি রাইটস, কখন কোন বিধিতে কথা বলতে পারবেন। সিম্পলি আপনি স্পিকারকে বলবেন আর্টিকেল 66, 72, 69 যে কোনো একটাতে আমাকে এখন 2 মিনিট কথা বলতে দেন। হাত জোরটা আসতেছে কেন? আপনি দেখবেন তারেক রহমানের পা ধরে মানুষজন সালাম করে, দেখছেন? তারেক রহমান যে বাসে ওঠে, এই বাসের সামনে এমপি মন্ত্রীরা দৌড়ায়, টোকায়ের মতো দৌড়ায়। তাহলে মনস্তত্ত্ব চিন্তা করেন, সে সংসদ সদস্য, নির্বাচিত প্রতিনিধি, রাজনৈতিক দল করে, কিন্তু মনস্তত্ত্বে সে প্রজা। এই জন্য দেখবেন, মানে আমি বহু আলোচনাতে বলেছি যে এটা তো ফান্ডামেন্টাল ডিসকাশন আর কি, যে শুধু প্রধানমন্ত্রীর জন্য দূরাচ্ছে না, তার পরিবারের সদস্য হইলেও তো দূরাচ্ছে, সবাই দৌড়াইতেছে। তাহলে এখন চিন্তা করে দেখেন, যেই ব্যক্তি একজন এমপি মন্ত্রী হওয়ার পরে এতটুকু ডিগনিটি যার মধ্যে নাই, তৈরি হয় নাই, ছাত্রদলের ছেলেরা দেখেন দৌড়ায়, মানে কমিটি দেওয়ার সময় আসতেছে, কে সভাপতি সেক্রেটারি হবে, তেল। তাহলে আপনি এই যে জনগোষ্ঠী, এই যে রাজনৈতিক দল আকারে যাদেরকে আমরা পড়ছি, তারা তো আসলে রাজনৈতিক দল না, 2টা পরিবার, 2টা বংশ। এখানে কোনো রাজনৈতিক দল নাই, 2টা বংশ আছে, 2টা বংশের শাসন আছে, এবং এখানে কোনো নেতা কর্মীর সম্পর্ক নাই। আমি ইংল্যান্ডে স্টুডেন্ট মেম্বার ছিলাম আপনার লেবার পার্টি এবং লিবডামের। ওখানে ইস্যু ভিত্তিক পলিটিক্যাল পার্টির মেম্বার হওয়া যায়। যেমন লিবডামের এনভায়রনমেন্টাল ইস্যুতে আপনি একমত, আপনি লিবডামের শুধু এনভায়রনমেন্টাল কমিটির মেম্বার হইতে পারবেন। লেবার পার্টির আপনি যুদ্ধবিরোধী, অধিকার, এইসব বিষয়ে আপনি আলাদা করে স্টুডেন্ট মেম্বার হতে পারবেন, অথবা ইলেকশন স্টুডেন্ট মেম্বার হতে পারবেন। 2.5 পাউন্ড দিয়ে মাসে মাসে আপনি স্টুডেন্ট মেম্বার হয়েছে, অনেক সময় টাকা না দিলেও চলে, স্টুডেন্ট কার্ডটার দেখাইলে টাকা দিতে হয় না। তো সেইখানে দেখেছি যে লিডারশিপ কি জিনিস, সবাই ওপেনলি কথা বলতেছে, চ্যালেঞ্জ করতেছে, টেলিভিশনে, সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীকে নাস্তানাবুদ করে দিচ্ছে, ঘাম ঝরায় দিতেছে, গ্রিল করতেছে।
আর এখানে আমাদের প্রধানমন্ত্রীকে কিভাবে তোষামত করে, তেল দেয়, আপনাদের কলিগরাই যায় সেসব জায়গাতে গিয়ে কথা বলছে। তাহলে এই মনস্তত্ব আসতেছে কোথায়? আমরা যখন আর্টিকেল 70 নিয়ে আমি ঐকমত্য কমিশনে আলোচনার সময় বলেছিলাম যে এই জাতির মনস্তত্ত্বে আর্টিকেল 70 আছে, উঠায় দিলেও বিএনপি আওয়ামী লীগের এমপিরা অথবা অন্য দলের এমপিরা দলের নেতার বিরুদ্ধে কথা বলবে না, কারণ সে তো প্রজা, সে তো ওই দলটা করে প্রজা আকারে করে, নাগরিক আকারে করে না। সে জানে যে এখানে যদিও আর্টিকেল 70 নাই, কিন্তু আমার পদ তো থাকবে না। আমার এটাকে অনেকটা ওই যে প্লাস্টিকের চেয়ারের সঙ্গে টকবগে ঘোড়া বাঁধার বিষয়টার মতো একদম হচ্ছে। একদম বাস্তবতা তাই হয়েছে। তাহলে এই মনস্তত্ত্বের যে আমরা যেহেতু জমিদারি প্রথার মধ্যে ছিলাম, হিন্দু জমিনদারি সিস্টেম এবং ব্রিটিশ কলোনিয়াল রুল, এই দুই সিস্টেমের জাতাকলে সেন্স অফ ডিগনিটি, জাতির নাগরিকদের ভিতরে যে মর্যাদা বোধ না কেউ থাকলেও ইরানিয়ানরা দেখায় দিয়েছে অভাবে অনটনে দুঃখে কষ্টে কিভাবে জাতিকে জাতি আকারে রাখা যায়, লড়াই করা যায়। মরতে গেলে দেখবেন বোম্বিং এর ভিতরে তারা তো জানাজা পড়তে গেছে, তাদের তো আশঙ্কা ছিল। এবং ইমাম খামেনি কিন্তু জানতেন যে এখানে বোম্বিং করা, তাকে জানানো হয়েছে এখানে বোম্বিং করা হবে। তো এখন সে বলতেছে যে আমি এখানে না থাকলে আমার কলিগরা তো মারা যাবে, এই বিল্ডিং এ বোমটা না পড়লে তো পাশের বিল্ডিং এ তো পড়বে, কেউ না কেউ তো মরবে। তাহলে অন্য নাগরিকদের যেখানে জীবনের নিরাপত্তা আমি দিতে পারছি না, সেখানে আমি কিভাবে জীবন নিয়ে বেঁচে থাকি? তিনি কিন্তু রুম থেকে যান নাই, তাকে বলা হয়েছে। এবং মোসাদের একজন এজেন্ট জেনারেল ধরা পড়েছে, সে 8 মিনিট আগে ওই রুমটা ছেড়ে চলে গেছে, ওই রুমের মিটিং এ সেও ছিলেন। সে কেন বেরিয়ে গেলেন 8 মিনিট আগে, ওইটার ক্লু ধরে তার ফোন ট্যাপ ট্যাপ করে তারপরে তাকে ধরেছে এবং তাকে ফায়ারিং স্কোয়াডে নিয়ে মেরে ফেলছে ইতিমধ্যে। তাহলে আমার রাষ্ট্রের এই প্রজা মানসিকতা থেকে কবে আমরা উঠে আসতে পারবো? আপনি দেখবেন এই সব জায়গায় আমাদের টিচারদের সামনে স্টুডেন্টরা দেখবেন প্রজার মতো আচরণ করে। আমাদের বসদের সামনে, বদি ভাইরা তো অনেক বড় বড় বস ছিলেন, ওনার জুনিয়র অফিসার ওনাদেরকে স্যার বলতে বলতে মুখের ফেনা বার হয়ে যাইতেছে, স্যার 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 করতেছে মনস্তত্ত্বে। জাজদেরকে আপনার মাই লর্ড বলতে হয়, আপনার খোদা। জাজরা কি আমার খোদা? আমার বানাইছে তারা? তাহলে এই যে টোটাল কাঠামোগতভাবে আপনি মানুষকে কোনো সমাজে প্রশ্ন করতে দিচ্ছেন না, স্বাধীনতা ভোগ করতে দিচ্ছেন না, তাকে নাগরিক করছেন না, তাহলে আলটিমেটলি দিন শেষে তাই তো হবে। আপনি কিছু কর্মচারী প্রজা এমপি মন্ত্রী পাবেন যারা আপনার হয়ে লড়াইটা করবে না, কথাটা বলবে না। তিনি শরিকদের নিয়ে বসছিলেন এই আমাদের কাছাকাছি যমুনাতে, এবং সেখানে নৈশভোজ হয়েছে। মজার বিষয় হচ্ছে সেখানে যতটা না আলোচনা হয়েছে, তার মানে গণমাধ্যমে এসছে যে শরিকদের আসলে অনেক যে বঞ্চনার জায়গা রয়েছে, এবং তারা বেশ কিছু সুবিধা নিয়ে আলোচনা করেছেন, এবং তারা বলেছেন যে তারা কেউ সরকারে থাকতে চান, কেউ আবার কিছু রাষ্ট্রীয় সুবিধার আকাঙ্ক্ষার কথা বলেছেন। এই যে এত বড় একটা পরিবর্তন হয়ে গেল, মাঠের আন্দোলনে ছিলেন এই দলগুলো, তারা সেই বিষয়ে যতটা না আলোচনা করলেন, তার চেয়ে বেশি গণমাধ্যম অনুযায়ী তারা তাদের মানে প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে আলোচনা করছেন। এটি কি আসলে আমাদের রাজনীতির যে একদম মূল, যে সবসময় ক্ষমতা কেন্দ্রিক এবং বলা চলে স্বার্থ কেন্দ্রিক, সেই দিকে ইঙ্গিত দেয় কিনা? অবশ্যই আমাদের এই 55 বছরের রাজনীতি মোটামুটিভাবে আমি যেভাবে দেখে আসছি, এবং আমি তো মোটামুটিভাবে 62 থেকে কিছু ছাত্র আন্দোলন প্রথম ওই যে শিক্ষা কমিশন রিপোর্ট যেটা বেরিল, শরীফ শিক্ষা কমিশন, সেটার বিরুদ্ধে আইয়ুব খানের আমল আন্দোলন থেকে জড়াইলাম, অবজার্ভ করতাম বেশি, ডাইরেক্ট কোনোটাতে যোগ না দিলেও দেখতাম। তাতে আমাদের রাজনীতিটা হয়ে গেছে বাজনীতি। আমি সবসময় বলি রাজনীতির রয়ের নিচে একটা বিন্দু আছে, র হয়, না হলে এটা ব থাকে। তো বিন্দুটা আমি সবসময় নিয়ে নিই, আমার কলামে লিখছি বিন্দুটা নিয়ে এলে ওইটা হয়ে যায় বাজনীতি। তো বাজনীতি কি? বাজ পাখির নীতি। বাজ পাখির নীতি কি? অনেক দূরের থেকে শিকার লক্ষ্য করে, সো মারে, শিকার যদি নাও পায় ফসকে যায়, খড়কুটা হইলেও নিয়ে নেবে। আমাদের রাজনীতিতে প্রত্যেকের উইথ এ ভেরি ফিউ এক্সেপশন সবটা আখের গুছানোর ব্যবস্থা থাকে। তা না থাকলে শেখ হাসিনা যখন দুঃখ করেন যে বঙ্গবন্ধুর হত্যার পরে আওয়ামী লীগের এত মানুষ কেন আসে না, আওয়ামী লীগের শ্রেণী চরিত্রের মধ্যে সবাই নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত ছিল। গুটি কয়েক, বঙ্গবন্ধু থেকে সৈয়দ নজরুল বা ওই প্রথম সারির গুটি কয়েক ছাড়া আর সবাই ছিল কিন্তু আপনার আখের গুছানোর তালে যা ঘটে। ঠিক ওই সময় আমি এটার বিপরীতে একটা কলামে লিখলাম যে শেখ হাসিনা এমন ভাবার কোনো কারণ নাই যে বঙ্গবন্ধু হত্যার পরে আওয়ামী লীগের কেউ আসে নাই, তার বেলায় এরকম কিছু ঘটলেও কেউ আসবে না।
কারণ তার শ্রেণী চরিত্রের মধ্যে হলে সবাই তার সম্পদ নিয়ে ব্যস্ত। এটা কি পালানোর আগেই বলছিলেন? হ্যাঁ, পালানোর আগেই বলছিলেন? হ্যাঁ, ওইগুলো লেখা, বইতে লেখা হয়ে গেছে এগুলা। আচ্ছা, আমি তো বইতে সরাসরি লিখছি, ইউনুস সাহেবের উপরে আমার 60-65টা লেখা আছে। এর মধ্যে আমি ওই যে 11 মাস আগেই উনি আসতেছেন লিখছি যে 5 সেপ্টেম্বর 2023 আমার কলামে লিখলাম যে ফিনিশিং দিলাম, এবার বাইরে শোনা যাচ্ছে একটু সুযোগ হইলে তিনি এসে যাচ্ছেন। ঠিক 11 মাস পরে তো উনি চলে আসলেন। তার হাসিনার বেলা আমি ডাইরেক্ট লিখলাম যে শেখ হাসিনার এমন ভাবার কোনো কারণ নাই, তিনি একমাত্র দেশপ্রেমিক, আর কেউ দেশপ্রেমিক নন। তো প্রমাণ আছে। তো এখন আমাদের বড় দুটো দল বহুদিন থেকে দেশটাকে যে শাসন করছে, আলী এবং বাজাদ, আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দুইটা দলই হলো পারিবারিক দল। আপনি নৈতিকতার প্রশ্ন হইলে পরিবারেই তো গণতন্ত্র নাই, পারিবারিক দল। পারিবারিক দল না হইলে আপনার আলীর মধ্যে সেই কবে 17 মে 1981 নিয়ে আসলো সভাপতি করে হাসিনারে, তারপরে কি আর কেউ সভাপতি যোগ্য হয় না? উনি হন। ভোট হয় না, কারণ না ভোট হয়েছে, ওরা পাওয়ার দিচ্ছে যে উনি হবেন। তো এটা একটা গণতন্ত্র বলে আর কি। আইয়ুব খানের কেউ নমিনেশন তুলে না তো বলছে, কেউ নমিনেশন তুলে না। হ্যাঁ, তুলবে কেন? বলে রাখা তুলবে, কার গানে কয়টা মাথা আছে আপনি বলতেছেন তুলবে? তারপরে যে বাজারদের মধ্যে এই যে তারেক রহমান সাহেব ভারপ্রাপ্ত হইলেন, তার আগে কি এখানে আর বড় তার বাপের আমলের লোকজন ছিল না? বড় বড় নেতা কেউ হইতে পারে না, কনস্টিটিউশন এমন করে। তো পারিবারিক দল হইলে উত্তরাধিকার সূত্রে রাজতন্ত্রের মর্যাদা আসবে, পরিবর্তন হবে না। আপনি দলের মধ্যে গণতন্ত্র না থাকার পরে তো আপনি বাইরে গণতন্ত্র আশা করতে পারেন না। আর এখন যেটা বলা হয় যে বিরোধী দল বা আছে, এই যে সবাই খালি ওইখানে নিজের সুবিধার কথা উঠায়, যে বাচ্চা কাচ্চারা বলতেই পারে উপজেলা একটা অফিস চাইতেই পারে, একটা গাড়ি চাইতেই পারে। এমপির দায়িত্ব কি? কনস্টিটিউশনে এমপির রোল কি আছে? সে এমপি কেন তার উন্নয়ন থেকে শুরু সবগুলো তাকে দে? আবার স্বার্থের বেলা সব এক থাকে না? এরশাদ যখন ঘুষ দেওয়া শুরু করলো শুল্কমুক্ত গাড়ি, তো এটা আমি আবার ফখরুদ্দিন সাহেবের আমলে এনবিআর চেয়ারম্যান সাহেব এটা ক্যান্সেল করেছিলাম। তো ক্যান্সেল করানোর পরে ফখরুদ্দিন সাহেব বললেন, স্যার আমরা চলে যাওয়ার পরে দেখবেন যে এটা রেটিফাই হবে না, এটা আবার আসবে, কারণ সুবিধা তো আবার আসছে। আবার সচিবদেরকে, আমলাদেরকে যখন হাসিনা ঘুষ দে যে গাড়ি, বিনা সুদে গাড়ি, আপনি চিন্তা করতে পারেন কত অনৈতিক হইতেছে। আমি যখন জয়েন্ট সেক্রেটারি তখন আমি লিখিত দরখাস্ত দিয়েছি সংস্থাপনে, ক্যালকুলেট করে হিসাব করে যে জয়েন্ট সেক্রেটারি হিসাবে ফুল টাইম গাড়ি পেলে আমার জন্য ড্রাইভার থাকে, ড্রাইভারের ওভারটাইম থেকে, গাড়ির মেনটেনেন্স থাকে, তেল জ্বালানি থেকে শুরু করি, ড্রাইভারের পেনশন, তার বাসা, এত কিছু লাগে। বললাম যে কিচ্ছুর দরকার নাই, আমাকে স্বল্প সুদে, আমি প্রিয় চাই নাই, 4-5% ইন্টারেস্টে গাড়ি দাও, লোন দাও, আমি গাড়ি নিজে চালাবো, সরকারের গাড়ি নেব না। তখন এস্টাবলিশমেন্ট মিনিস্ট্রি, এখন যেটা জনপ্রশাসন। তো এখন জনপ্রশাসন আছে না আমার জনদুঃশাসনের মন্ত্রী, আমি বুঝতে পারি না এখনো। তো কারণ লোক সিলেক্ট করার সময় এইবারও তো চিহ্নিত করাপ্ট, জেল খেটেছে, নৈতিক স্খলন আছে, সবকিছু প্রমাণিত, সবাই জানে, হিয়ারসে থেকে সব। আপনি তারেও তো ক্ষমতায় ভাগ দিতেছেন, আনতেছেন, আপনার জন্য কাজ করেছে। তো নৈতিক স্খলন থেকে যে আসবে সেটা হবে। অতএব এটা জুলাইয়ের যে স্পিডটা, এরা ক্ষমতা চায় নাই, সেই জন্য আসলে রাজনীতি করবে চায় নাই। আকবরের বৈরাম খার মতো ইউনুস সাহেব তাদের বৈরাম হয়ে করতে গেছে, কিন্তু গাইড করতে পারে নাই, যে জন্য মব কালচার হয়েছে, বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছে, এবং একটার পরে একটা বেশ কমিলে এখন মব করে। অতএব নৈতিকতার প্রশ্নে বলেন, যেটা বলেন, ইনি যেটা বললেন একটা গুরুত্বপূর্ণ কথা, প্রজার মানসিকতা নিয়ে সবাই থাকে, সবাই তো আর পুরু হবে না। আলেকজান্ডার বাচ্চা ছেলে 33 বছরে সারা পৃথিবী জয় করে ফেলছে, হ্যাঁ, ফিলিপের ছেলে আলেকজান্ডার। তো পুরুর মতো তো সবাই হবে না, যে কেমন ব্যবহার চাই। হ্যাঁ, আবার আলেকজান্ডার তার ফন্ডি ডাইনেসি ফন্ডির কাছে গেলে হবে না, তো কি চান? বলে কিছু চাই না, যেটা দিতে পারো না রোদ, সেটা থেকে সরে দাঁড়াও, আমার রোদটা পাই। তো এইটা বলার জন্য যেটা দরকার সেইটা আশা করেছিলাম এরা হবে নূতনরা, কিন্তু তারা ডিরেল হয়ে গেছে, দে হ্যাভ লস্ট দেমসেলভস। এবং শেষের দিকে প্রেশার গ্রুপ সেপারেট না থেকে তারা ক্ষমতার জন্য, এমপি হওয়ার জন্য কেমন তারা জামাতের পকেটে ঢুকে গেছে। তো দে লস্ট দেমসেলভস অ্যাগেন। উড়ালটা তাদের, পাটাও তাদের, যে হাতে ধরেছে হাতও তাদের, তাদের নিজের হাতে নিজের কুলে দিয়ে নিজের পাতে কাটছে। তো তাহলে ভরসা কোথায় পাবো? হ্যাঁ, জামাতের একটা প্রশংসনীয় দিক আছে, যদিও তার যুদ্ধ অপরাধীর থেকে শুরু করে সেগুলো আমি বলি, জামাতের ক্যাডার যারা থাকে, লোক যারা থাকে, এত রেজিমেন্টে ট্রেন্ড হয়ে যদি একবার শিখাই দিতে পারে যে বদিয়নের ফার রক কাটিয়ে দেবে, এসতে যাবে, কেটে ফেলবে।
এটাতে কোনো দ্বিমত নেই। এবং তাদের ডিসিপ্লিন কত কঠিন আমি সেই স্বাধীনের পরপরও দেখেছি। বাইতুল মুকাররমে মিটিং হচ্ছে, ওই যে এখানে বাতুলের সামনে ছাদের উপর হইতো না, যেখানে মোস্তাকের মিটিং 7টা বসাইলো, মিটিং হচ্ছে, পূর্ব পাশের গেটে একজন ডিউটি পড়ছে। আমার দেশের ছেলে, বললাম তুমি মগরিবের নামাজের আজান নামাজ পড়তে যাবে না? শিবির তখন ছাত্র সংঘ ছিল পাকিস্তান আমলে, পরে শিবির, বলে যে আমার এখানে ডিউটি। তো তোমার ডিউটি আল্লাহর আজানের পরে ডিউটি বেশি? বলে যে না, মক্কা শরীফেও তো ওই যে পুলিশ ডিউটি করে, আমার ডিউটি আরেকজন নামাজ পড়ে আসবে তারপর আমি যাব। সবচেয়ে প্রশংসনীয় হলো জামাতের একটা প্রশংসনীয় হলো তারা কর্মীদেরকে পুষে। জেলে কর্মী থাকলে তাদেরকে পরিবারটাকে দেখে। আমি নিজে এক পরিবারকে জিজ্ঞেস করলাম, মাগো তোমার বড় ছেলেটাই তো এখন কাশিমপুর কারাগারে, চলতেছো কেমনে? চাচা আল্লাহর কাছে দোয়া করি আমার ছেলেটা আরো 1 বছর জেলে থাকুক। কেন? বলে যে ও থাকতে যেটুকু রোজগার করে যেভাবে ছিলাম, ও জেলে থাকাতে আমি এতে ভালো আছি, পার্টির থেকে সব দিয়ে। খেয়াল করেন আরেকটা গুণ আমি দেখেছি, আমি যখন ক্যাবিনেটে জয়েন্ট সেক্রেটারি, এই যে এখন জামাত আর এরা বিরোধী দল না, আসলে এক দল, বাজাদ আর বাজাই একই দলেরা, বাংলাদেশ এটা এক দল। তখন জামাতে যে 2টা মন্ত্রী ছিল, তারা কোনো নিজেদের প্রাইভেট মিটিং করার সময় সরকারের পয়সায় মিটিং করতো না, নিজেদের ফান্ড থেকে করতো, চাও খেত না। এরা স্ট্রিক্টলি এগুলা এডহেয়ার করে। মেহের ফুয়াদ, তারুণ্যের কথা উঠলো, 2টা বিষয় জানতে চাই। এক, বাংলাদেশের তারুণ্য বিশেষ করে জুলাইয়ে যারা নেতৃত্বে ছিল সামনের কাতারে, তাদের একটা রাজনৈতিক দল আছে এবং সেই দলটি গঠন করার পর বিভিন্ন জায়গা থেকে মনে হচ্ছে তারা একটা আক্রমণেরও শিকার। হ্যাঁ, কারণ কেন তারা জুলাই করলো এরকম একটা পাপ বুঝি তাদের আছে, সেটি একটা দিক। আবার এটিও ঠিক যে সম্পূর্ণ পরিশুদ্ধ একটা রাজনৈতিক দল তো তারা না, সেটিও মানে নিশ্চয়ই স্পষ্ট, ভুল ত্রুটি তাদের আছে। এই আক্রমণ এবং সব মিলে আপনার কি মনে হয় যে বাংলাদেশের যে তারুণ্য, যারা এলো না সামনে, চলে গেল, ঘরে ফিরে গেল, এবং যারা থাকলো রাজনীতির মাঠে, তাদেরকে নিয়ে আপনার আশাবাদ? 2 নম্বর হচ্ছে প্রতিবেশী দেশে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সেখানেও তারুণ্যের একটা জোয়ার, হঠাৎ করে একটা মাত্র মন্তব্য, তাতে ককরোচ জনতা পার্টি গঠিত হয়ে গেল এবং সব বাঘা বাঘা রাজনীতিবিদরা এসে এখানে সংহতি জানাচ্ছেন, এবং সব মিলিয়ে মনে হচ্ছে যে সংসদ ভবনের আশেপাশে একই রকম সিনারিওতে ঢেউটা ধীরে ধীরে আগাচ্ছে। তো তারুণ্যের প্রতি বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার তারুণ্যের প্রতি আপনার আশাবাদের জায়গাটা কেমন? দেখেন, আশাবাদের জায়গাটা হচ্ছে ডিপেন্ড করতেছে লিডারশিপের উপরে। সাধারণত আপনার সমাজের অধিকাংশ মানুষই হচ্ছে খুবই সেলফ সেন্টার্ড, তারা নিজেদের জীবন নিয়ে ব্যস্ত, নিজেদের খাওয়া পড়া লেখাপড়া এগুলো সেগুলো এনজয় করে, এগুলো নিয়ে ব্যস্ত থাকে। তারা দেখবেন সমাজ, রাষ্ট্র, দেশ এগুলো নিয়ে খুব ভাবনা তাদের থাকে না, এবং ন্যায্য কারণে অনেক সময় করা যায় না। একটা মধ্যবিত্ত ঘরের মানুষ পল্টনে, কাকরাইলে, মতিঝিলে 6টা পর্যন্ত কাজ করে যখন ভিক্টর ক্লাসিকে করে আপনার উত্তর বাড্ডা যাবে, শাহজাদপুরে যাবে, তার আসা যাওয়ার যে লড়াই, এটাই তো তার জন্য জুলাই প্রতিদিন। এটাই মনে হচ্ছে র্যাব তাকে গুলি করতেছে, এটাই মনে হচ্ছে যে ভিক্টর ক্লাসিক তাকে বিজিবির মতো করে শুট করতেছে, তার যে পরিমাণ টপ টপ করে ঘাম ঝরতেছে, ওঠা নামার যে লড়াই। মহিলা হইলে তো এটা মোটামুটি 3-4 গুণ 10 গুণ বেড়ে যাবে আর কি। তাহলে সে আসলে কখন দেশ নিয়ে ভাববে? তার পত্রিকা পড়ার সময় কোথায়, ফুসরত কোথায়, মন মানসিকতা কোথায়? এই জন্য পশ্চিম যেটা করেছে, দেশ নিয়ে ভাববার জন্য আলাদা প্রতিষ্ঠান তৈরি করেছে, যে এদের কাজই হলো শুধুমাত্র লেখাপড়া করবে, দেশ নিয়ে ভাববে, ইস্যু ভিত্তিক গবেষণা করবে, ডিপার্টমেন্টগুলোকে পরিচালনা করবে, পরামর্শ দিবে, লিখবে। গণমাধ্যমে এই রোলটা একটা মোটা দাগে এবং গবেষণা প্রতিষ্ঠানগুলো পালন করে। এখন আমাদের তরুণদের ব্যাপারে আমরা সবসময় দেখেছি যে আমাদের ছোটবেলা থেকে খুবই অরাজনৈতিক করে তৈরি করা হয়। আপনি রাজনীতিবিদ হওয়ার প্রয়োজন নাই, কিন্তু রাজনৈতিকভাবে সচেতন না হলে আপনি তো নাগরিক হচ্ছেন না। আপনি দেখবেন ছোটবেলা থেকে আমাদের বাবা মারা কি বলেছে, এই দল টল করবি না, মিছিলে যাবি না, রাজনীতি করবি না, এইসব খবর টবর দেখার দরকার নাই। মানে যত বেশি তাকে একটু বলদ ভালো মানুষ বানায় রাখা যায়, দেখবেন আমাদের ঘাড়ে 8টা 10টা বাচ্চাদেরকে এখনো দেখবেন মানে 4, 5, 6-এ পড়ে, মানে ব্যাগ জাগাইতে পারতেছে না, এই পরিমাণ আপনার কান্দে বই দিয়ে দিছে আর কি। তাকে টিচার বলতেছে যে ভালো ছাত্রকে, ভালো ছেলেকে, ভালো মেয়েকে তার একটা ডেফিনেশন আছে। সে শুধুমাত্র বাসায় থাকে, শুধুমাত্র কথা শোনে, শুধুমাত্র লেখাপড়া করে, শুধুমাত্র কোচিংয়ে যায়, শুধুমাত্র টিউশনিতে যায়, আবার শুধুমাত্র হোমওয়ার্ক করে, আবার শুধুমাত্র স্কুল কলেজে চলে যায়। সে হচ্ছে আমাদের সমাজের দৃষ্টিতে ভালো ছেলে, ভালো মেয়ে। যে ছেলেটা রাজনীতি করে দেখবেন তাকে কিন্তু সমাজ খুব আট চোখে দেখে। আমরা যারা ছাত্র জীবন থেকে রাজনীতি করতেছি, এই ছেলেটা নষ্ট হয়ে গেল, মানে এত মেধাবী ছেলে একদম স্পয়েলড হয়ে গেল। তো এই
কাঠামোর ভিতর থেকে আপনি তরুণদেরকে কিভাবে দেখতে চান? সে তো এই রাষ্ট্রের সাথে তার একদমই সম্পর্ক হচ্ছে কোটার সম্পর্ক, একটা দেনা পাওনার সম্পর্ক। আমি পড়ালেখা করব, আমি একটা চাকরি চাই, শেষ। এখন এর বাইরে তার রাষ্ট্রের সাথে আর কোনো লেনদেন আছে কিনা, যোগাযোগ আছে কিনা, এই যোগাযোগটা আমরা রাষ্ট্র আকারে করছি কিনা? আমার শিক্ষা প্রতিষ্ঠান, আমার টিচার, আমার সমাজ, আমার মুরব্বী, আমার বাবা মা, সবাই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটাকে আপনাকে ছোটবেলা থেকে ঘৃণা করতে শেখায়, সেটা নাম হচ্ছে রাজনীতি। এই জন্য দেখবেন সব ফ্রন্ট বেঞ্চাররা কি হচ্ছে, আমলা হচ্ছে, ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, যেগুলো সবচেয়ে খারাপ ব্যাচের পোলাপান, ওগুলো দেখবেন মিছিল করে। এগুলোই গুন্ডামি, পান্ডামি, চাঁদাবাজি, বদমাইশি, কইরা টইরা, এই দল ওই দল মিলায়া এমপি হইয়া এই যে সবচেয়ে ভালো ছাত্র যারা ছিল, সবচেয়ে মেধাবী আমলা, হ্যাঁ করে এরপরে বসিং করবো, এদের উপরে লাঠি ঘুরাইবো, এটা কর, সেটা কর, ওইটা কর, এটা কর, এটা কর। তাহলে এই যে কাঠামোগতভাবে আপনি তরুণদেরকে অরাজনৈতিক করে তুলছেন, তারপর তাকে রাষ্ট্র নিয়ে তার কাছ থেকে ভাবনা আপনি আশা করতে পারেন কিনা, এটা হলো প্রথম জায়গা। দ্বিতীয় জায়গা হলো তারপরও মানে আমাদেরকে যেটা দেখতে হবে, জুলাই একটা বড় ধরনের চৈতন্যের জন্ম দিয়েছে আমাদের তরুণদের মধ্যে, এবং এই চৈতন্যটা কিন্তু দলীয় না, এই চৈতন্যটা রাষ্ট্রীয়। যে রাষ্ট্র এভাবে চলতে পারে না, রাষ্ট্র কিভাবে চলবে দেয়ালে দেয়ালে তারা লিখে দিয়েছে, রাষ্ট্র এভাবে চলা উচিত, এটা হওয়া উচিত, এটা হওয়া উচিত না, এগুলো। অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি যে এই চৈতন্যটা একটা জেনারেশনাল শিফট, এইটা আগামী 50 বছরের রাজনীতি, সমাজ, রাষ্ট্রকে শেপ করবে কোনো না কোনো ফর্মে। যেভাবে বড় ঘটনা 71 একটা বড় ঘটনা আমার জাতির, 47 একটা বড় ঘটনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা একটা বড় ঘটনা। তো প্রত্যেকটা জাতির ইতিহাসের এই বড় ঘটনাগুলো করে একটা জেনারেশনকে সিরিয়াসলি ইনফ্লুয়েন্স করে। এবং আপনি দেখবেন মোদি ভাইদের জেনারেশনের পরে সবচেয়ে মেধাবী বাল্ক ছেলেমেয়েরা পলিটিক্সে আসছে এই 24-এর পরে। আমেরিকা থেকে চলে আসছে, লন্ডন থেকে চলে আসছে, ইউরোপের ভালো প্রফেশন, কেরিয়ার সব ফেলে চলে আসছে, দেশে পলিটিক্স করবে। এবং দেশেরও একটা বিশাল শিক্ষিত জনগোষ্ঠী, ইয়াং টপার স্টুডেন্টরা এখন পলিটিক্স নিয়ে যথেষ্ট আগ্রহী, তার রাজনীতিটা করতে চায়। হয়তো রাইট প্ল্যাটফর্ম পাচ্ছে না, রাইট এনভায়রনমেন্ট পাচ্ছে না, রাইট অপরচুনিটি পাচ্ছে না, কিন্তু করতে চায়। তো এই জন্য আমি তরুণদেরকে নিয়ে খুবই আশাবাদী সবসময়, এবং তরুণদেরকে নিয়ে আমাদের এই কাজটা করতে হবে। দিল্লিকে নিয়ে যেটা কাজ করেছেন, মোটা দাগে হচ্ছে কি আপনার ভারতবর্ষে স্বাধীনতার আন্দোলনের কিন্তু প্যাটার্ন আছে। পুরো প্যাটার্নের ভিতরে দেখবেন, আপনি যদি মুসলমান সম্প্রদায়ের আজাদির আন্দোলনের প্যাটার্ন দেখেন, আপনি হিন্দু সম্প্রদায়ের আজাদির আন্দোলনের প্যাটার্ন একরকম দেখবেন না। মুসলমানরা দেখবেন সবচেয়ে বেশি সশস্ত্র আন্দোলন করেছে ব্রিটিশদের বিরুদ্ধে। গান্ধী কি করছে? কদিন পর পরে রোজা রাখে, অনশনে বসে যায়, সে নিজে মাইর খায়। আপনার সুগার ওয়ার্কার, চিনি কলে কাজ করে শ্রমিকদের আন্দোলনে গেছে, কর্মসূচিটা হচ্ছে আজকে সব শ্রমিক কাজ করবে না, এবং তারা ওটার সামনে এসে বসবে, তাদেরকে পিটায় পুলিশ গ্রেফতার করে নিয়ে যাবে। এবং আমরা সেই ঐতিহাসিক ভিডিওগুলো দেখেছি, তখনকার পিকচারগুলো আর কি, পুলিশ আসতেছে, সবাইকে পিটাচ্ছে, সবাইকে নিয়ে চলে যাচ্ছে, মানে অহিংস একটা প্রসেস। এই প্রসেসের মধ্য দিয়ে ভারতবর্ষ কোনোদিন স্বাধীন হইতো না যদি হিটলার না থাকতো, যদি ইউরোপ ধ্বংস হয়ে না যাইতো। অতএব এই জনগোষ্ঠী, তাদের যে ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছি, এবং যেই লেভেলের একটা ফ্যাসিস্ট বিজেপির হিন্দুত্ববাদী সরকার ওখানে ক্ষমতায় আছে, এই ধরনের খুবই সফট অ্যাপ্রোচের প্রোটেস্ট দিয়ে তেলাপোকারা যেটা হবে, তারা কামড় খেয়ে অথবা পায়ের নিচে পিষ্ট হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে। মোটা দাগে এটা কোনো বড় ধরনের পরিবর্তন করতে পারবে বলে আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমরা শেষ একদম 30 সেকেন্ড করে জানতে চাই, যেহেতু বিষয় ছিল রাজনীতির নৈতিকতা, জবাবদিহিতা, সেই জায়গাটি স্টাবলিশ করার জন্য আপনার মানে কোনো পরামর্শ থাকলে, মানে যদিও এটা অনেকবারই শুনতে হয়, তারপর শেষটা এই দিয়েই করি। এটা পরামর্শ তো দেওয়ার উপায় থাকে না, তার কারণ রাজনীতি যখন স্বার্থ সংশ্লিষ্ট বেশি হয়, দেশপ্রেম যখন কমে যায়, আমাদের মধ্যে যখন দেশপ্রেম কমে যায়, তখন যা ঘটার আমাদের এখানে সবসময় তাই ঘটতেছে। যে যেখানে যাচ্ছে, আমরা 69-এর সেই সময় যখন গণ অভ্যুত্থান হলো, তখন তো রাজনীতি ছাত্ররা ক্ষমতার জন্য আন্দোলনে আসে নাই। 90-তে এরশাদ বিরোধী সময় ছাত্ররা আসে নাই, এবার আসলো। ইফ ইট ইজ কনসিডার টু বি এ ব্রেক থ্রু, দ্যাটস ডিফারেন্ট থিং। কিন্তু এসে তো তারা কি করলো, তারা এই যে নিয়ে এখন বিরোধী দলের চিফ হুইপ নাহিদ আর সরকারি দলের ট্রেজারি ব্রাঞ্চের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, চিন্তা করেন তো,
কে কোন প্রজন্মের, কত বয়সের ডিফারেন্সে, কে কত কাল স্বতন্ত্রভাবে 2বার এমপি হয়ে পরে এসে আসছে, আরেকজন যাত্রাতে। এখন রাজনীতি ব্যবসা হয়ে গেলে ওয়ার্ড কমিশনার, ওয়ার্ড কাউন্সিলর গ্রামের, ইউনিয়ন পরিষদে, ও বেটার বাপ কি করতো আমি জানি, কিন্তু সে নির্বাচিত হওয়ার পরে সে প্রাইভেট কার কিনে চালায়, লোকে জিগায় কেমনে চালায়। তো এটা যদি আপনি বন্ধ করতে না পারেন তাহলে সম্ভব না। সম্ভব না। ব্যারিস্টার রাজনীতি আগে। একই প্রশ্ন। মানে পার্টিকুলারলি রাজনীতিটাকে আপনাকে আনপ্রফিটেবল করে দিতে হবে, এটা মুনাফাজনক হইতে পারবে না। এই জন্য এমপি পোস্টটাকে আপনি যত বেশি